গল্পের নাম এক তীরে দুই নিশানা। লেখিতেক শিরিন পিয়াদা। পর্ব ৩। আশেপাশের সকল ছাত্রছাত্রী ছুটে এক জায়গা জড়ো হয়ে গেল মাহমুদকে মার খেতে দেখে। ওখান থেকেই একটা গোলগাল চেহারার মেয়ে বলে উঠল, আরে ইনি তো মনে হয় আমাদের নতুন প্রফেসর গু। পাশ থেকে আরেকটা মেয়ে বলল, দেখতে কিন্তু সুন্দর বল। আর কিছু জুনিয়র ছেলেরা একে অপরকে মুখ চাওয়াচাওয়ি করে বলল, যাক তাহলে এদের গুন্ডামির একটা শিক্ষা দেওয়ার মতো স্যার পেয়েছি। আরও কিছুক্ষণ মারা উচিত এদের গু। এত হইচই দেখে তো মেহের থু মেরে দাঁড়িয়ে আছে। পাশেই দাঁড়িয়ে আছে নাজিয়া। বেশ কয়টা মারার পর নিশান তখন মাহমুদসহ সকল ছেলেদের উদ্দেশ্যে বলল, হেই লুক এট মি। আই অ্যাম নিশান চৌধুরী, লেকচারার প্রফেসর। আমি কখনো বেয়াদবি সহ্য করব না। এখানে প্রতিটা ছেলে মেয়েদের থেকে দূরে থাকবে এবং সম্মান করবে গে। কথাগুলো বলেই মাহমুদের দিকে তাকাল নিশান। মাহমুদ চোখ নামিয়ে কণ্ঠ কাতর করে তখনই বলল, সরি স্যার, আর হবে না গি। এসব বলতে দেখে আশেপাশের সকল ছাত্রছাত্রীর মুখে এক প্রকার হাসি ফুটে উঠল। মেহেরের পাশে দাঁড়িয়ে থাকা নাজিয়া বলল, এত সাবজেক্ট থুইয়ে লেকচার? আমার কাছে তো এটা অনেক বোরিং লাগে রে ভাই। পাশেই মেহের ঢোক গিলে নিয়ে নাজিয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে শুরু করল। নাজিয়া অনেকবার বলল, এই মেহের, তোমার কি হলো? এমন টানাহেচড়া করছো কেন? আর একটু থামো, কি হয় দেখি। দাঁড়াও। মেহের একটুও থামল না। নাজিয়াকে নিয়ে ক্লাসরুমের দিকে হাঁটতে শুরু করল। নাজিয়া ও মেহের একই ক্লাসের স্টুডেন্ট। তারা দ্বিতীয় বর্ষের ছাত্রী। একটু পর মাহমুদ ও বাকি ছেলেরা মাফ চেয়ে যেতেই নিশানকে ভার্সিটির ভাইস চ্যান্সেলর ডেকে পাঠালেন তার রুমে। নিশানও তার গলার টাই ঠিক করতে করতে হাঁটতে শুরু করল। তার সঙ্গে আশেপাশের সব ভিড় কমতে শুরু করল। কিছু মেয়ে তো মুখে হাত দিয়ে মুচকি হেসে উঠল। আবার কিছু মেয়ে বলল, যাক তাহলে এতদিন পর লেকচার শুনতে ভালো লাগবে। এবার আধমরা পড়াতেও মজা পাব বল। কি সুন্দর দেখতে স্যার। নিশান ভাইস চ্যান্সেলর ঘরে ঢুকতেই সামনে চেয়ারে বসে থাকা ব্যক্তি বলল, একজন প্রফেসর মদ পান করে মাঝে মধ্যে বারে যায়, আবার বাইরের লোকদের কাছে সম্পূর্ণ ভিন্ন রূপ। চোখে চশমা, টাইমলি ভার্সিটির ক্লাস নেয়। তার বেশিরভাগ ছাত্রছাত্রী টপার হতে দেখা যায়। বাহ, তবে আজকের বিশ্বাসটা হজম করতে পারলাম না নিশান। ভেতরে তুই এক রকম, বাইরে আরেক রকম, পরিবারের লোকেদের কাছে এক রকম, বন্ধু হিসেবে আরও এক রকম। যাই হোক, ওয়েলকাম টু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ভাই, বন্ধু হিসেবে অনুরোধ, এমন কিছু করবি না যার জন্য তোর আমার দুজনের চাকরি চলে যায়। নম্রভদ্র প্রফেসর নিশান চৌধুরীকেই চাই, প্লিজ গো। এই কথাগুলো বন্ধু ও ভাইস চ্যান্সেলর আদনান ফায়সাল বলল। তা শুনে নিশান মৃদু হেসে বলল, এইবার উঠতে পারি সম্মানিত ভাইস? আদনান তখন বলল, আমি যা বলছি শুনছিস তুই? নিশান রুমের চারদিকে চোখ বুলিয়ে নিয়ে বলল, তোর মাথায় কি চুল গজিয়েছে? নাকি এখনও টাক মাথা হয়েই আছিস? আমায় পাগল ভাবছিস নাকি? এই ভার্সিটির কিছু ছেলে বেয়াদব, তাই শিক্ষা দেওয়ার প্রয়োজন মনে করছিলাম গ। আদনান মাথায় হাত দিয়ে তারপর আবার বলল, আরে তুই শুধু আমার টাক মাথা নিয়ে খোঁচা মারিস কেন? সব বুঝতে পারছি। তাই বলে মারধরটা একটু অতিরিক্ত হয়ে গেছে না? যাই হোক গ। আর না ভাই। আর হ্যাঁ, এটা বন্ধুদের আড্ডাশালা নয়। একটু সম্মান দিয়ে কথা বলিস প্লিজ আমাকে। নিশান আদনানের সামনে রাখা চায়ের কাপ থেকে এক চুমুক চা খেয়ে কিছু না বলেই বেরিয়ে গেল। আদনান পেছন থেকে বলে উঠল, আমার একটু সম্মান রাখিস ভাই আমার। নির্জন ও রামসা বাড়িতে ফিরতেই বাড়ির বড়দের প্রশ্নের শেষ নেই। এই যে মেহের কেন বাবার বাড়ি থেকে ফিরে আসল না? রামসা তার শাশুড়ি ও দাদিশাশুড়িকে বার কয়েক বলল ও কিছু দিনের জন্য ওখানে থাকবে, তারপরই চলে আসবে গে। তবুও যেন একটার পর একটা জিজ্ঞাসা করেই চলেছে, আচ্ছা কতদিন থাকবে বলেছে কিছু? কবে আসবে সে? এসব নিয়ে রামসা একটু বিরক্ত হলেও মুখে তা প্রকাশ করছে না। তার উপর আবার তিন্নি কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। নিশান ভাই নাকি তাকে বিয়ে দিয়ে বিদায় করবে বাড়ি থেকে। সেই ভয়ে মেয়েটা কাতর হয়ে গেছে। মা নাজরিন বেগম ও বাবা তাহের চৌধুরী অনেকবার তিন্নিকে বলেছে তারা বেঁচে থাকতে কখনোই এমন কিছু হবে না। তাই যেন সে চিন্তা না করে। নির্জন তো বাড়ি ফিরে আর একটুও দেরি না করে বাবার অফিসে চলে গেছে।
অফিস থেকে জরুরি ফোন এসেছিল তার কাছে। নাজরিন বেগম ও রামসা একসঙ্গে রান্নাঘরে কাজ করতে শুরু করেছে। রান্না অর্ধেক হওয়ার পর নাজরিন বেগম রামসাকে বলল, আর করতে হবে না, বাকি কাজ আমি নিজেই করব। তুমি ঘরে গিয়ে একটু আরাম করে এসো। নতুন মানুষ, এত চাপ নেওয়ার কিছু নেই গু। দাদি শাশুড়ি নিশানের কথা তিন্নিকে বলতেই তিন্নি দাদিকে বারবার বলছে, ভার্সিটিতে গেছে গিউ। দাদি কানে কম শোনায় বারবার শুনছে, ভাইগা গেছে গি। এই নিয়ে আরও বিরক্তির মধ্যে পড়ছে সে। তিন্নি বারবার বোঝাতে গিয়েও পারছে, জোরে কথা বললে কানে শোনে না, আর ধীরে ফিসফিস করে বললেই দিব্যি শুনতে পায় যেন সে। 2টা ক্লাস হওয়ার পরে মুখের উপর বই ধরে বসে আছে মেহের। নাজিয়া মুখের বই নামিয়ে শুধু নতুন প্রফেসরের গল্প করছে। এই গল্পটার কারণেই মিছিমিছি পড়ায় মনোযোগ দিয়েছে মেহের। তবুও যেন তাকে থামানো কঠিন হয়ে পড়ছে। নাজিয়া প্রায় এমন গল্প নিয়ে বসে পড়ে, ক্লাসের কোনো ছেলেটা কেমন গল্প করতে করতে আবার চোখের চশমা অনেকবার ঠিকঠাক করেও নেয় সে। নাজিয়া একটু পর মেহেরের কাছ থেকে বই কেড়ে নিয়ে বলল, মেহের, তুমি কি আমার কথা বলাতে বিরক্ত হচ্ছ নাকি? মেহের তো আর মুখের উপর বলতে পারবে না যে হ্যাঁ সে বিরক্ত হচ্ছে। তাই সে মুখে মিথ্যা হাসি টেনে বলল, আরে না, বলো তুমি। বিরক্ত হব কেন আমি? তুমি বলো, আমি শুনছি তো গু। আরও কিছু কথা বলতে যাবে, ঠিক ওই সময় নিশান ঢুকল তার নিজের ক্লাস নিতে। ঢুকেই সোজা হাতের বই টেবিলে রেখে সামনে তাকিয়ে কড়া চোখে বলল, গুড মর্নিং এভরিওয়ান। আমি প্রফেসর নিশান চৌধুরী। এই সেমিস্টারে আমি আপনাদের সকল স্টুডেন্টের লেকচার। আজকের ক্লাসে আমরা কোর্সের পরিচিতি, সিলেবাস এবং প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি সবাই আন্তরিকভাবে অংশগ্রহণ করবে। এখন চলুন লেকচার শুরু করা যাক। একবারে এতগুলো কথা বলেই থেমে গেল নিশান। সামনের স্টুডেন্টরা শুধু হ্যাঁ কি বলেই সমর্থন করল। তার সঙ্গে নিশার আরও অনেক কিছু বলার পর মেহেরের দিকে তাকাল। নিশান খেয়াল করল ক্লাসের অধিকাংশ মেয়ে তার দিকে তাকিয়ে থাকলেও মেহের একবারও ফিরেও তাকাল না। তাই সে মেহেরের দিকে আঙুল তাক করে বলল, হেই জু, উঠে দাঁড়াও বলছি গু। মেহের এদিক সেদিক তাকিয়ে উঠে দাঁড়াল। তারপর নিশানের দিকে তাকাল সে। নিশান তখন বলল, এই মেয়ে, তোমার পরিবারে কি ছেলে মানুষ নেই? আমার দিকে এমন করে তাকিয়েছিলে কেন? আমার ক্লাসে কিন্তু আমি এসব একদম সহ্য করব না, মনে রাখবে। ওইসব চোখ মারামারি অন্য কোথাও করবে, এখানে নয় গে। এতসব কথা শুনে মেহের অবাক হওয়ার সঙ্গে সঙ্গে খুব খারাপ ও বিরক্ত লাগল। কি আজব! সে তো কখনোই তার দিকে তাকায়নি। এত বড় মিথ্যা কথা! ক্লাসের সবাই তাকে কি ভাবল? মেহের শক্ত চোখে নিশানের দিকে তাকিয়ে আবার চোখ নিচু করে নিল। এসব আবার নাজিয়াও খেয়াল করেছে। নিশান কণ্ঠ উঁচিয়ে বলল, সিট ডাউন। মেহের কোনো জবাব না দিয়ে বসে পড়ল। ক্লাসের বাকি স্টুডেন্টরা মুচকি হেসে দিল মেহেরকে দিকে তাকিয়ে। পাশেই বসে থাকা নাজিয়া তখন মেহেরকে বলল, কি ব্যাপার? তুমি তো স্যারের দিকে একবারও তাকিয়ে দেখোনি, তারপরও তোমার উপর রেগে গেল কেন? নিশানের এই ব্যবহারে খুবই হতবাক হয় মেহের। হওয়ারই তো কথা। আবার এই লোকের থেকে তো মেহের ভালো কিছু আশাও করে না। প্রথম দিন তাকে দেখেই বুঝতে পেরেছে এই লোক কেমন। ভার্সিটির সব ক্লাস শেষে গেটে দাঁড়িয়ে আছে মেহের। পাশেই দাঁড়িয়ে আছে নাজিয়া। মেহেরকে তো বারবার বলছে, স্যার কি তোমাকে চেনে নাকি? যদি না চেনে তো এমন আচরণ করল কেন তিনি তোমার সঙ্গে? মেহের নাজিয়ার কথার কোনো উত্তর দিল না। চুপচাপ শুধু তার কথা শুনে যাচ্ছে। আর কিছু একটা মনে মনে গভীরভাবে ভাবছে সে। আস্তে আস্তে সব স্টুডেন্ট তাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। মেহের ও নাজিয়া এখনও কোনো গাড়ি পায়নি। তাই তারা গেইটের সামনে দাঁড়িয়ে আছে। আরও একটু এদিক সেদিক তাকিয়ে দেখতেই একটা কালো রঙের গাড়ি এসে তাদের সামনে দাঁড়িয়ে পড়ল। গাড়িটির জানালার কাচ নিচে নামতেই দেখা যায় নিশান সানগ্লাস পরে সামনে তাকিয়ে থেকে বলে, গাড়ির ভেতরে বসো মেরি জান। নাজিয়া মেহেরের মুখের দিকে হা করে তাকিয়ে আছে। সে তো কিছুই বুঝতে পারছে না। কি হচ্ছে এখানে? মেরি জান কাকে বলছে? পাশেই দাঁড়িয়ে মেহের আশেপাশে সবকিছু একবার পর্যবেক্ষণ করে নিয়ে বলল, কখনোই না। আমি যাব না আপনার সঙ্গে গু। নিশান মেহেরের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল,
গাড়িতে না আসলে অনেক ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে। চলে এসো। আমার মাথা কিন্তু আজকে ঠিক নেই। মেহের চোখমুখ কালো করে এদিক সেদিক তাকিয়ে হাতের বইগুলো বুকে জড়িয়ে সামনের দিকে ছুটতে শুরু করে দেয় কিছু না ভেবেই। সে নিজেই ওই বাড়িতে যাবে, কিন্তু এই বিরক্তিকর মানুষের সঙ্গে এক গাড়িতে কখনোই যাবে না। কে বলতে পারে একা এক গাড়িতে উঠিয়ে কিছু করলে তার কি হবে? মেহেরের পেছন পেছন আস্তে আস্তে নিশানও গাড়ি চালিয়ে যেতে থাকে। মেহেরও জানপ্রাণ লাগিয়ে ছুটতে শুরু করে তখনই নাজিয়া ভয়ে কাচুমাচু হয়ে মুখে হাত চেপে বলতে শুরু করে, হায় আল্লাহ, এ তো প্রফেসর নামের আস্ত একটা গুন্ডা। না জানি নিজেদের স্টুডেন্টের সঙ্গে আর কি কি করে। হে আল্লাহ, তুমি আমার বান্ধবীকে রক্ষা করো এই 6 ফুট সাইজের মহিষের থেকে। আমার চিকন বান্ধবীটা একটা গুঁতো খেলেই মারা যাবে। না না, আমি দাঁড়িয়ে থাকলে হবে না। মেহেরের বাড়িতে গিয়ে বলতে হবে মেহেরকে একটা মহিষ তুলে নিয়ে গেছে। কথাগুলো বলেই সঙ্গে সঙ্গে নাজিয়াও ছুটে গেল বাড়ির উদ্দেশ্যে। ওইদিকে মেহের ছুটতে ছুটতে হাঁপিয়ে উঠেছে। দম যায় যায় অবস্থা। তাই রাস্তার পাশে মাথা ঝুঁকিয়ে বসে পড়ে আর জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। নিশানও গাড়ি থামিয়ে মেহেরের সামনে দাঁড়িয়ে পড়ে তখন বুকে 2 হাত গুজে। তারপর মেহেরের হাত ধরে টেনে উপরে উঠায়। মেহের চমকে উঠে চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়তে শুরু করে। চিৎকার করে বলতে শুরু করে, আমি একাই যাব আপনার বাড়িতে। এখন আমাকে ছেড়ে দিন প্লিজ গু। মেহেরের কথা না শুনে জোর করে কোলে উঠিয়ে নিয়ে গিয়ে গাড়িতে বসাতেই গাড়ির অপর সাইড খুলে আবার বেরিয়ে পড়ে সে। নিশান আবার গাড়ি থেকে নেমে মেহেরের হাত শক্ত করে ধরতেই মেহের তখন বলল, ইস আল্লাহ গো, হাত এত শক্ত। আমার হাত ভেঙে গেল। আমার হাত ছাড়ুন। আমি যাব, তবে আমার একটা শর্ত আছে কি। নিশান মেহেরের দিকে তাকিয়ে চোখের সানগ্লাস খুলে শুধু বলল, শুনতে আগ্রহী নই গি। মেহেরও চোখ ভিজিয়ে দাঁত খিচিয়ে বলল, তাহলে আপনিও শুনে রাখুন, আমিও বেঁচে থাকতে যাব না। আপনার জেদ দেখার আমার কাছে সময় নেই। নিশান মেহেরের দিকে তাকিয়ে রইল। আর কিছু বলল না। মেহের বট করে শ্বাস নিয়ে তখনই বলল, আমি যাব আপনার সঙ্গে। তবে কথা দিন গাড়িতে এমন কিছু করবেন না যেটা আমার জন্য খুব লজ্জায় ফেলবে গু। নিশান তার উত্তরে বলল, কিন্তু আমার তো তোমাকে লজ্জা পেতে দেখতে খুবই ভালো লাগবে। মেহের আবার নিজের বিরক্তি চেপে বলল, ওই রকম লজ্জা পাওয়ার কথা আমি বলিনি গি। নিশান মৃদু হেসে গাড়ির দরজা খুলে বলল, ওকে মেরি জান, এইবার উঠো গাড়িতে গু। মেহের গাড়ির দিকে একবার, নিশানের দিকে একবার ফিরে তাকিয়ে উঠে বসল। দরজার কলিং বেল বেজেই চলেছে এক নাগাড়ে। আফসা সুলতানা এই নিয়ে অনেক রেগে গেলেন। কে এত কলিং বেল বাজিয়ে চলেছে? আজব, একটু দেরিও সহ্য হচ্ছে না। রান্নাঘরে ময়দা বাটিতে মাখার কারণে হাত ভরা আছে। পাশেই খাবার টেবিলে বসে বসে তারিফ ফোনে গেম খেলছে। আফসা সুলতানা বারবার তারিফকে বলছেন সে যেন একটু দরজা খুলে দেয়। কে শোনে কার কথা? কানে যে হেডফোন লাগিয়ে রেখেছে এই ছেলেটা। তাই আফসা সুলতানা আর দেরি না করে হাত ধুয়ে গিয়ে দরজা খুলে দিলেন। দরজা খুলতেই নাজিয়াকে দেখলেন আফসা সুলতানা। মেয়েটা হাঁপিয়ে উঠেছে, কথায় মুখ দিয়ে বের করতে পারছে না। আফসা সুলতানা নাজিয়াকে বাড়ির ভেতরে এনে এক গ্লাস পানি দিয়ে বললেন, হয়েছে মা? এত ভয় পেয়ে আছো কেন? কি হয়েছে? কিছু কি বলবে? নাজিয়া আফসা সুলতানার 2 হাত ধরে কেঁদে কেঁদে বলল, মেহেরকে গুন্ডা স্যার তুলে নিয়ে গেল আন্টি, আমার চোখের সামনে। আমি কিছু করতে পারলাম না গি। এই কথা শুনে যেন আফসা সুলতানার মাথায় বাজ ভেঙে পড়ল। নাজিয়ার কথার কিছুই বুঝতে পারলেন না তিনি। আরও পরিষ্কার করে শোনার জন্য বললেন, কি বলছো মা? পরিষ্কার করে বলো। আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কথা গিউ। নাজিয়া সামনে টেবিল থেকে আরও এক গ্লাস পানি খেয়ে বলল, আমাদের ক্লাসের লেকচারার শিক্ষক নিশান চৌধুরী আপনার মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে খালাম্মা গু। আফসা সুলতানা এবার সব বুঝতে পারলেন নাম শুনে। তাই নাজিয়াকে বললেন, একটু বসো মা, ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসি, খেয়ে যাবে। তুমি তো বিয়ে খেতে আসতে পারোনি, তাই হয়তো কিছুই জানো না গে। নাজিয়ার মাথা যেন আরও গুলিয়ে গেল। এত বড় ডেঞ্জারাস ঘটনা বলতে আসল, আর তারা কি না তাকে মিষ্টিমুখ করাচ্ছেন? সে তো কিছুই বুঝতে পারছে না। পাশেই তারিফ কানের হেডফোন সরাতে সরাতে বলল,
তাহলে অবশেষে দুলাভাইয়ের কাছে ফিরে গেছে। ভালো হয়েছে। নয়তো আমি ওই ঘর কখনোই দখল করতে পারতাম না গে। নাজিয়া অবাক হয়ে বলল। দুলাভাই কে? তারিফ তখন তার দিকে তাকিয়ে বলল। কে আবার? নিশান ভাই। তুমি জানবে কি করে? তুমি তো গিয়েছিলে মামাবাড়িতে সুখ পালন করতে। বিয়ের দাওয়াত খেতে আসলে দেখতে পারতে। ডাইরেক্ট অ্যাকশন মুভি। এসব দেখার ভাগ্য কতজনের হয় বলো তো? আপু তো দুলাভাইয়ের কাছে যাবে না বলে এই বাড়িতে কয়দিন থাকবে বলে বাহানা করছিল। এখন বেশ হয়েছে গি। নাজিয়ার এবার সব জেন আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু হল। নাজিয়া তারিফকে আবার কৌতূহলী হয়ে বলল। আচ্ছা, রামসা আপুর বিয়ে কার সঙ্গে হয়েছে রে? তারিফ নাজিয়ার পাশে বসে বলল। ওর তো যার সঙ্গে হওয়ার কথা ছিল তার সঙ্গেই হয়েছে। উপর থেকে ফেসে গেছে ছোট আপু। নির্জন ভাইয়ার বড় ভাই ওকে বিয়ে করে নিয়ে গেছে সেদিন। একসঙ্গে দুই বোনকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। মেহের আপু কিছু বলেনি তোমায়? নাজিয়া মাথা চুলকিয়ে বলল। এত কিছু হয়ে গেছে আর মেহের আমাকে একটুও বলল না? এই কথাগুলো শেষ হতেই তারিফ শয়তানির হাসি হেসে বলল। শোন নাজিয়া আপু, আমি শুনেছি ইসলামে সিনিয়র মেয়েদের বিয়ে করা জায়েজ আছে। তুমি কিছু মনে না করলে আমরা বিয়ে করতে পারি। এই কথা শুনে নাজিয়া চটজলদি তার দিকে তাকিয়ে তারিফের মাথায় একটা ঠেলা দিয়ে বলল। অল্প বয়সের ছেলে, এত কথা বলিস কেন? খালাম্মা আসুক, আমি বলব তো এসব কথা। দাঁড়া। তারিফ তখন বলল। আচ্ছা যাও, বিয়ে করব না তোমায়। তবুও আম্মুকে বলো না গি। কথা বলেই ঘরে চলে গেল তারিফ। একটু পর আফসা সুলতানা মিষ্টি নিয়ে নাজিয়ার পাশে এসে বসলেন। গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।